আমার হায়াতি লেখিকা নাহার আদ্রিতা পর্ব 23। গাড়িটা চালিয়ে গেটের সামনে আসলো আদিপ। হায়াত ঘুম ঘুমু চোখে তাকালো আদিপের দিকে। আদিপ মুচকি হেসে আলতো করে পরশ এঁকে দিল হায়াতের গালে। হায়াত সামান্য হেসে গাড়ি থেকে নামলো। ড্রয়িং রুমে বসে আছে মিসেস অরোরা এবং রাকিব চৌধুরী। হায়াতকে দেখেই মিসেস অরোরা এগিয়ে আসলেন, জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, মারে আর ভুলেও রাগ করে চলে যাওয়ার কথা ভাববি না। আম্মু, আমার কোনো দোষ নেই, উনি আমাকে চলে যেতে বলেছে। মিসেস অরোরা হায়াতের গালে হাত রেখে, আমার ছেলেটা তোকে খুব ভালোবাসে, ওর রাগের মাঝেই তোর জন্য অনেক ভালোবাসা লুকিয়ে আছে, বুঝলি? হুম। রাকিব চৌধুরীও হায়াতকে কিছুক্ষণ বোঝালেন আদবের প্রজেক্টের কাজে কানাডা যাওয়া কতটা ইম্পর্ট্যান্ট। হায়াত মাথা নাড়িয়ে রুমে চলে গেল। এমন সময় দরজা খুলে ড্রয়িং রুমে প্রবেশ করলো আদিব। রাকিব চৌধুরী কড়া গলায় বললেন, হায়াতকে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলে কোন সাহসে? ও এই বাড়ির বউ নয়, বরং বাবা, আমি রাগের মাথায় বলেছিলাম, আরও সেটা সিরিয়াস নিয়ে ফেলেছে। মিসেস অরোরা আদিবের কান মলে দিয়ে বলল, আদিব, তুই কখনো আমার মেয়েকে চলে যেতে বলবি না। আচ্ছা মা, কানটা ছাড়ো, ব্যথা লাগছে। আরও হয়েছে, ওর ফ্লাইট 12টায়, এখন ছাড়ো, খাবার দাও। হ্যাঁ, খাবার নিয়ে যা তোর আর হায়াতের। হুম। এদিকে হায়াত আদিবের জন্য বেছে বেছে টি শার্ট, শার্ট প্যান্ট সব ভাঁজ করে লাগেজে রাখছে। আদিব এসে হায়াতকে সব গুছিয়ে রাখতে দেখে প্রশান্তি পেল। গলা খাকারি দিয়ে বলল, ম্যাডাম, সব গুছিয়ে দিচ্ছেন? হুম। আর কি কি লাগবে বলুন, আমি গুছিয়ে দিচ্ছি। আর কিচ্ছু লাগবে না পাখি, এখন আপনাকে লাগবে, খুব কাছে চাই। আদিব আলতো হাতে হায়াতের উদরে হাত রাখলো। হায়াত তখনই চোখ বন্ধ করে আদিবকে থামিয়ে দিল। কি হলো জান? বাথরুম থেকে আসি। চলো, আমিও যাব। ছ্যা, লজ্জা শরম বলতে কিচ্ছু নেই আপনার। ধুর, বইয়ের সাথে আবার কিসের লজ্জা? হয়েছে, সরুন, আমার লাগামহীন পুরুষ। হায়াত আসতেই আদিবটাকে কোলে নিয়ে লাইট অফ করে দিল। হায়াত একটু ঘাবড়িয়ে গেল। এ কি, লাইট অফ করলেন কেন? আর 1 ঘন্টা পরই তো আপনার যেতে হবে। হুম, এর জন্যই বউকে শেষবারের মতো আদর করছি। হায়াত ডুকরে কেঁদে ওঠে। আপনি চলে গেলে আমি কিভাবে নিজেকে সামলাবো? আমারে পড়লে মনে তুমিও কান্দো গোপনে, সুখে থেকো প্রাণের প্রিয়, আমার ভালোবাসা নিও। বেশ কিছুক্ষণ হায়াতকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো সে, যেন ছেড়ে দিলেই কোথাও হারিয়ে যাবে। হায়াতের কান্নার বেগ বাড়তে শুরু করলো। লাজুক পাখির সারা মুখে পরশিকে দিতে লাগলো আদিব। চোখ মুছে দিয়ে বলল, জান, কথা দিচ্ছি কাজ শেষ না হলেও মাঝখানে একবার আসবো। সত্যি? হুম পাখি। রাত 11টা, সবাই জড়ো হয়েছে আদিবের ঘরে। আর ঘন্টাখানেক পরেই তার ফ্লাইট। একটু আগেই আদিবের চাচি চাচ্চুরা এসেছে। মিন হাজার নূপুর প্রাণপণ চেষ্টা করছে হায়াতের কান্না থামাতে। রাকিব চৌধুরী ধৈর্য ধরে ছেলেকে সব বুঝিয়ে বলছে। আর চাচা আরিফ চৌধুরী সম্মতি জানাচ্ছে। মিসেস অরোরা ইশারায় সকলকে রুম থেকে বাইরে যেতে বলল, কেননা হায়াত আর আদিবকে আলাদাভাবে কিছু সময় কাটাতে দেওয়া উচিত। সকলে বেরিয়ে যেতেই আদিব দরজা লাগিয়ে দিল। হায়াত তখনও মুখ গুজে কান্না করছে। আদিব হায়াতের পাশে বসলো। আদিবের বুকে ঠাঁই পেয়ে হায়াত আরও জোরে জোরে কান্না করছে। আদিব আস্তে করে হায়াতের অধরে নিজের অধর পুড়ে নিল। দুজনই সমান রেসপন্স করতে লাগলো। হায়াতের হেসকি কিছুটা কমে এসেছে। 2 হাত দিয়ে লাজুক পাখির মুখ ধরল। হায়াতের দিকে তাকে আদিবের কলিজা ছ্যাদ করে উঠল। বুকের বাঁ পাশটা কেমন যেন করে উঠল। হায়াতের চোখ ফুলে গিয়েছে। আর নাক গাল লাল হয়ে গেছে কান্না করে। আদিব কাঁপা গলায় বলল, পাখি, এত কান্না করলে আমি কিভাবে থাকবো বলো তো? আপনি আমাকে কতখানি ভালোবাসেন? আমি তোমায় ভালোবাসি লবণের মতো। যেমন লবণ ছাড়া কোনো রান্নায় স্বাদ আসে না, ঠিক তেমনি তোমাকে ছাড়া আমার জীবনে নেই কোনো আস্বাদ, নেই কোনো পূর্ণতা। খুব ভালোবাসি, অনেকগুলো ভালোবাসি, সবটুকু আপনাকেই বাসি ভালো। আমিও জান, এখন কান্না থামাও, আমাকে অনেকগুলো হাম্মি দাও তো। কোথায়? বউ, তুমি দেখছি এখন দুষ্টু হয়েছো। আচ্ছা, যেখানে বলবো সব জায়গায় দিবে তো? হুম, আমার স্বামী যেখানে বলবে সেখানেই দিব। হায়াত আদিবের সঙ্গে নিচে আসলো। সকলের কুশল বিনিময় করে আদিব লাগেজে হাতে নিল। হায়াত চুপচাপ সবাই বসে আছে। মিন হাজার নূপুর হায়াতে বসলো। হায়াত স্মিত হাসলো, যে হাসির আড়ালে ছিল একরাশ কষ্ট। সকলে আদিবকে এগিয়ে দিতে বাহির অবধি গেল, কিন্তু হায়াত সবাই ঠাই হয়ে বসে রইল। আদিবের সঙ্গে রাকিব চৌধুরী এবং আরিফ চৌধুরী এয়ারপোর্ট অবধি যাবে। দুজনেই আদিবের পাশে বসলো। আদিব গেটের আশেপাশে তাকালো, কিন্তু হায়াতকে দেখতে পেল না। মনটা ভীষণ ছটফট করতে লাগলো। সহ্য করতে না পেরে গাড়ি থেকে নেমে পড়ল। রাকিব চৌধুরী পিছু ডাকলেন,
আদিপ, নামছো কেন? ফ্লাইট মিস হবে তো দেরি হলে। আদিব দৌড়ে বাড়ির ভিতর প্রবেশ করলো। সকলে তার পেছন পেছন যেতে লাগলো। হায়াত এখনো মুখ গুজে ড্রয়িং রুমে বসে আছে। আদিবকে এভাবে ছুটে আসতে দেখে দাঁড়িয়ে গেল। সে এক দৌড়ে এসে তার লাজুক পাখিকে কোলে তুলে সারা মুখে চুমু দিতে লাগলো। আদিবের চাচি এদের ভালোবাসা দেখে চোখ মুছলেন। সকলে চোখে কোণে জল। হোক না 6 মাসের দূরত্ব, কিন্তু যে যাকে ভালোবাসে সেই একমাত্র জানে 6 মাস তার কাছে 6 বছরের সমতুল্য। হায়াত পরম যত্নে আদিবের চোখ মুছে দিল। কাপা গলায় বলল, দেরি হয়ে যাচ্ছে তো, যাচ্ছেন না কেন? খুব মিস করবো তোমাকে পাখি, খুব। হায়াত একটু কড়া গলায় বলল, এত নাটক করলে বিজনেসের ক্ষতি হবে। আপনি কি চান আপনার জন্য চৌধুরী ইন্ডাস্ট্রির বদনাম হোক? না। তাহলে যান, আমি আর কাঁদবো না। কান্না আসলেও গোপনে কাঁদবো, আপনার সামনে আর দুর্বল হব না। লাভ ইউ লাজুক পাখি, লাভ ইউ টু জান। হায়দার আদিবের পবিত্র ভালোবাসার সাক্ষী উপস্থিত সকলেই হলো। সত্যি আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে কতই না মহব্বত তৈরি করে দেন। গাড়িটি চলতে শুরু করলো। আদিব হায়াতের দিকে তাকিয়ে রইল। আর হায়াতও যতদূর অবধি কালো গাড়িটি দেখা গেল গেটের সামনে দাঁড়িয়ে রইল। নূপুর মিষ্টি করে হেসে হায়াতকে ধরে নিয়ে আসলো। আদিবের করা আদেশ, সকলেই যত কাজ থাকুক না কেন হায়াতকে একা রেখে এই বাড়ি থেকে এক চুলো কেউ নড়তে পারবে না। তাই মিন হাজার, নূপুর, চাচা চাচি সকলেই চৌধুরী বাড়িতেই থাকবে। রুমে এসে হাউমাউ করে কাঁদতে লাগলো হায়াত। যে মানুষটাকে ছাড়া এক সেকেন্ডও দূরে থাকে না, আজ থেকে 6 মাস অথবা 1 বছর তাকে ছাড়াই একা থাকবো। মাথা প্রচুর ভারী লাগছে। হায়াতের গোসল করলে হালকা লাগবে। ঝর্ণা ছেড়ে তার নিচে বসে পড়লো। শরীরটা বেশ গরম হয়ে যাচ্ছে, মনে হলো জ্বর এসে পড়বে। এদিকে আদিব প্লেনের সিটে বসে আছে, একটু পরেই ছাড়বে। মনে মনে ভাবছে হায়াতকে নিয়ে হাজারো কথা। কিছু একটা ভেবে ফোনটা হাতে নিল। হায়াতকে সব জায়গায় আজকে সন্ধ্যার পর আর লাইনে দেখাচ্ছে না। 7-5 না ভেবে একটা কল করলো, কিন্তু রিং হওয়ার পরও ধরলো না। হায়াত রুমে আসলো ভেজা শরীরে। হঠাৎই ফোনের স্ক্রিনে জল করছে আদিবের নাম্বার। 1 মিনিট আগে কল করেছিল। হায়াত তাড়াতাড়ি জামা চেঞ্জ করে ফোনটা হাতে নিল। মেসেঞ্জারে ঢুকে আদিবকে কল দিল। হ্যাঁ, কল করেছিলেন? তোমার গলা এমন শোনাচ্ছে কেন বউ? এমনি কান্না করেছিলাম না, তাই গলা বসে গিয়েছে। একটা ওষুধ খেয়ে নাও, না হলে জ্বর আসবে। আচ্ছা, আপনি পৌঁছে আমাকে জানাবেন। আর আমি অপেক্ষা করব। চর দেব, চুপচাপ ঘুমাবা, কোনো রাত জাগা নেই ওকে। আমি এসে যেন দেখি না চোখের নিচে কালো দাগ পড়েছে। হুম। কি হুম? হুম। কি হুম বলো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বউজান, এখন ঘুমান, অনেক রাত হয়েছে। সকালে পৌঁছে আপনাকে সময় মতো কল দিব। আচ্ছা। হায়াত চোখ বুজে বিছানায় শুয়ে পড়ল। যাকে বলে জোর করে ঘুমানোর চেষ্টা। সকাল 8টা 25-এ দীর্ঘ ভ্রমণের অবসান ঘটিয়ে আদিব এসে পৌঁছালো কানাডার এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। জানালার কাচের ফাঁক দিয়ে মৃদু জমে থাকা সকালের কুয়াশা আর নরম সোনালি আলো যেন তাকে স্বাগত জানাচ্ছিল। বিছানায় গায়ে এলিয়ে দিল। টানা 6 ঘন্টা জার্নি করে শরীর আর চলছে না। ঘুম থেকে উঠেই হায়াতের ভীষণ মনে পড়ছে আদিবকে। ফোনটা হাতে নিয়ে বসে আছে, ভাবছে পৌঁছে গিয়েছে নাকি। মিনিট 5 পর সাহস করে কল করলো আদিবকে। এদিকে লাজুক পাখি কল করেছে দেখে খুশিতে আত্মহারা আদিব। রিসিভ করতেই যাবে এমন সময় দরজায় নক করলো। কলটা কেটে দিয়ে আদিব দরজা খুলে দিল। দেখলো কিছু গার্ডস আর ক্লায়েন্ট এসেছে। মুচকি এসে তাদের বসতে বলল। আদিব কল কেটে দিতেই হায়াতের মন খারাপ লাগা শুরু হতে লাগলো। কিছু না ভেবে একের পর এক কল দিতেই লাগলো। আদিবের রাগে গা জ্বলে ওঠে। এত গুরুত্বপূর্ণ মিটিংয়ের ব্যাপারে কথা বলছে, আর হায়াত কিনা বিরক্ত করছে। ফোনটা বন্ধ করে ফেললো আদিব। এরপর কথা বলতে লাগলো। হায়াতের বুকের মাঝে ছ্যাদ করে উঠল। সে বারে বারে কল দিচ্ছে বলে আদিব ফোন বন্ধ করে ফেললো। রাগে দুঃখে ফোনটা নিজেও বন্ধ করে কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। 1 সপ্তাহ পরেই তার পরীক্ষা। ফোনটা রেখে রুম থেকে বের হয়ে গেল। মিসেস অরোরা জোর করে একটু পাস্তা খাইয়ে দিল। বাড়ির গাড়ি নিয়ে রওনা হলো হায়াত। কথা শেষ হতেই সকলে চলে গেল। আদিব কপাল স্লাইড করে ডিভানে গায়ে এলিয়ে দিল। ফোনটা অন করলো, কিন্তু হায়াতকে কল করতে দেখে হায়াতের ফোন বন্ধ। মাকে ভিডিও কল দিয়ে সবার সাথে কথা বলে জানতে পারলো হায়াত ঘন্টাখানেক হবে কলেজ চলে গিয়েছে। বুঝতে আর বাকি রইল না তার বউ রাগ করেছে। দীর্ঘ নিঃশ্বাস ফুঁকে চোখ বন্ধ করলো, কিন্তু না, কিছুতে আদিবের ঘুম আসছে না। এত টায়ার্ড, তবু ঘুম আসছে না কেন? কিছু না ভেবে আরবির আইডিতে ঢুকলো। হ্যাঁ, আরবিকে অ্যাক্টিভ দেখাচ্ছে।
এখন 10টা বেজে 30 মিনিট, ক্লাসে স্যার নেই। হায়াতের মুড ঠিক করার জন্য ফেসবুকে ফানি ভিডিও দেখছিল দুজন। হঠাৎ করেই সাদাত আদিব চৌধুরী আইডি থেকে মেসেজ আসলো, স্যার না থাকলে কল দাও। হায়াত মেসেজটা দেখে মুখ কুঁচকে ফেললো। আরাবি মুচকে এসে ভিডিও কল দিয়ে ওপাশে ক্যামেরা ঘোরালো। হায়াতের কুচকানো মুখ দেখে আদিব হাসবে না রাগ করবে বুঝতে পারল না। আরাবিকে বলল হায়াতের হাতে ফোনটা দিতে। হায়াতের ঠোঁট কাঁপছে কিন্তু চোখে একরাশ অভিমান। আদিব ডাকতে লাগলো, ওই বউজান, রাগ করে না প্লিজ লক্ষ্মীটি। বউ, কথা বলো। দেখো না জান, আমার ঘুম প্রয়োজন। একটু ভালোবেসে কথা বলো, না হলে আমার ঘুম আসবে না। প্লিজ, মরেই যাব, একটু কথা বলো। ক্লায়েন্ট এসেছিল। সরি জান। হয়েছে, আর নাটক করতে হবে না, ঘুমান। সি আপরা সি, আমার ভালোবাসাকে তুমি নাটক বলছো? হায়াত এবার আরবির দিকে তাকালো। দুজনই হো হো করে হেসে ফেলল। আদিব যেন এবার একটু শান্তি পেল। দম্পতিকে আলাদা স্পেস দিতে আরবি উঠে ক্লাসের বাইরে চলে গেল। আদিব হায়াতের দিকে একটু রাগি চোখে তাকালে হায়াত ভেঙচি কাটলো। চুলগুলো হাত দিয়ে ব্রাশ করতে করতে বলল, বউ, ফোন বন্ধ কেন? এমনি আমার ইচ্ছা। তোর ইচ্ছাকে আমি কচুরলতি বানাবো, ছাগল একটা। এভাবে কেউ ভয় দেখায়? আমি আর একদিন তোর মোবাইল অফ দেখবো তো তোকে মেরে নদীতে ভাসিয়ে দিব। হ্যাঁ, মেরে ফেলুন, আমাকে তো একটু ভালোবাসেন না? আচ্ছা পাখি, রাগ করে না, গালটা একটু সামনে আনো তো। কেন? আদিব একটু ইশারা করলো। হায়াত ফোনের একটু কাছে গালে এগিয়ে দিল। আদিব একসাথে অনেকগুলো চুমু দিতে লাগলো হায়াতকে। হায়াত মুখে প্রশান্তির এক অজানা হাসি ফুটলো। কল কেটে দিয়ে হায়াত ক্লাসে মন দিল। আর আদিব ও ঘুমানোর চেষ্টা করতে লাগলো। বিকেল 4:30। হায়াত কলেজ শেষে বাড়ি ফিরেছি কিছুক্ষণ আগে। গোসল করে ডিভানে বসে আদিবের সবগুলো জামা কাপড় ভাঁজ করে রাখছে। এমন সময় আদিব কল করলো, জান, আলমারি থেকে ল্যাপটপ বের করো। কেন? এত প্রশ্ন করে না, যাও, যা বলছি তাই করো। হুম। ল্যাপটপ বের করতেই আদিব বলল, ল্যাপটপ অন করতে। এই বলেই কল কেটে দিল। হায়াত ল্যাপটপ অন করলো। আদিব হায়াতকে দেখে নিজেকে হালকা করলো। হায়াত আদিবের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। দীর্ঘ নিঃশ্বাস ফুঁকে হায়াত চোখ নামিয়ে ফেলল। আদিব দুষ্ট হেসে বলল, বউ, দরজা লাগিয়ে আসুন। আদিবের কথা মতো হায়াত রুমে দরজা লাগিয়ে ফেলল। আদিব নেশালো কণ্ঠে বলল, খুলে ফেলো সব। আমি ভিডিও কল দিলে দরজা লাগিয়ে তারপর ওড়না ছাড়া সব কিছু ছাড়া থাকবে। হুম। আরিফ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে হায়াতের দিকে। আর হায়াত চুলগুলো সামনে দিয়ে চোখ নিচু করে ক্যামেরার সামনে বসে আছে। আদিবও নিজেকে উন্মুক্ত করে ফেললো। হাঙ্কি স্বরে বলল, উফ, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকছি একমাত্র আমি জানি। চুল সরাও পাখি। আদিবের কথা অনুযায়ী হায়াত লজ্জা মিশ্রিত মুখ নিয়ে সামনে দেওয়া লম্বা চুলগুলো পেছনে দিয়ে ফেললো। আদিব আস্তে আস্তে হায়াতের চোখে চোখ রেখে হাতের কোমল স্পর্শে ক্রমশ আন্দোলিত করছিল। হায়াত হা হয়ে তাকিয়ে রইল। এক পর্যায়ে তাদের দেহের গভীর আবেগে কয়েক বিন্দু সাদা স্রোত ভেসে এলো। আদিব স্ক্রিনে সময় দেখে নিল। আর 10 মিনিট পরই মিটিংয়ে যেতে হবে। আদিব স্ক্রিনে কিছু জোরে জোরে শব্দ করে চুমু খেলো হায়াতকে। হায়াত মুচকে হেসে তাকিয়ে রইল। আদিব ভ্রুকুচকে বলল, কি হলো ম্যাডাম, আপনি কি আপনার স্বামীকে ভালোবাসেন না? বাসি তো অনেকগুলা। তাহলে চুমু দিন জোরে। আদিবের কথা মতো হায়াত জোরে জোরে চুমু দিল। আদিব মুচকি হাসলো মাথার চুল ঝাঁকিয়ে। যাও, গোসল করে নামাজ পড়ে একটু ঘুমাবে। এখন আমি মিটিং অ্যাটেন্ড করব। আচ্ছা, খেয়ে নিবেন। হুম, যান, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হায়াত গোসল করতে যাবে এমন সময় আদিবের আইডি থেকে মেসেজ আসলো, ফোন নিয়ে যাও ওয়াশরুমে। হায়াত কপাল স্লাইড করে ফোন নিয়ে ভেতরে প্রবেশ করলো। দুজন একসাথেই গোসল করলো। হায়াত চুল ভালো করে মুছে আসরের সালাত আদায় করে নিল। এখন একটু ঘুম প্রয়োজন, তাই ঘুমের দেশে পাড়ি জমালো হায়াত। আদিবও স্যুট পরে রেডি হয়ে অফিসে চলে গেল। মনে মনে হাসলো, তার বউটা দিন দিন তার জন্য পাগল হয়ে যাচ্ছে। কবে যে বাড়ি যাব, বউটাকে কোলে নিয়ে বসে থাকবো। এভাবেই 1 মাস পারি হলো। হায়াতের এক্সাম কিছু কারণে পিছিয়ে গেল। মন দিয়ে পড়াশোনা করছে সে। একদিন সন্ধ্যা 6টা, হায়াত ঘুমের মধ্যেই কেমন করে উঠল। ধরপড়ি উঠে বসে পড়ল। মুখ আওড়ালো, আমার আব্বু, 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 তো তো তোমার কিছু হবে না, বলেই হাওয়া করে কাঁদতে লাগলো। আদিব মিটিংয়ে শেষ করে ঘন্টাখানেক ঘুমিয়েছে। এখন উঠে পর 9টা কল দিল হায়াতকে, কিন্তু হায়াত রিসিভ করছে না। চিন্তা হতে লাগলো খুব। নূপুরকে কল দিল হায়াতকে ফোনটা দিতে, কিন্তু নূপুর জানালো হায়াত দরজা খুলছে না, কান্নার আওয়াজ আসছে শুধু। আদিবের ভেতরে অস্থির হয়ে গেল।
পরপর আবারও 11টা কল দিতে হায়াত রিসিভ করলো। কিন্তু আমার আব্বু, আমার আব্বুকে ওরা নিয়ে গেল। আমার আব্বু কই? আমার আব্বু কল রিসিভ করলো না কেন? আমার আব্বু কোথায়? সিম বন্ধ কেন? আদিব যেন কথা বলতেই ভুলে গেছে হায়াত কি বলছে সব। ও এমন করছে কেন? ততক্ষণে মিসেস অরোরা আদিবকে কল দিয়ে জানালো, হায়াতের বাবা খানিকক্ষণ আগেই মারা গিয়েছে। ওকে বলার সাহস পাচ্ছি না কেউ। বাবাকে আমরা কিভাবে সামলাবো? ও জানলে সহ্য করতে পারবে না। আদিব যেন আবারও স্তব্ধ হয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল হায়াতের বাবার মায়াভরা মুখটা। হায়াতকে কল দিল আদিব। হায়াত ততক্ষণে রুমে দরজা খুলে দিয়েছে। নূপুর এসে দুধ দিয়ে গিয়েছে। হায়াতের বারবার ওই স্বপ্নটার কথাই মনে পড়ছে, কিন্তু কেউ কল রিসিভ করছে না কেন? আদিবও কল কেটে দিল কেন? হায়াতের মাথায় ব্যথা করতে লাগলো। আদিবের নাম্বারটা দেখে কল রিসিভ করলো। আদিব কাপা গলায় বলল, জান, আমি তোমাকে একটা কথা বলবো, প্লিজ ভেঙে পড়বে না। খানিকক্ষণ চুপ থেকে আবার বলল, তোমার আব্বু আর দুনিয়াতে নেই, উনি মারা গিয়েছেন। একটু পরই তার জানাজা। কথাটা যেন হায়াতে রুহু জ্বালিয়ে দিল। ফোনটা হাত থেকে পড়ে গেল। ততক্ষণে রুমে এসে পড়ল মিসেস অরোরা, নূপুর, মিনহাজা সহ সকলে। হায়াত আমার আব্বু বলে জ্ঞান হারালো। সকলে কান্না শুরু করে দিল। আদিব নূপুরকে কল দিল। নূপুর চোখ মুছে বলল, ভাইয়া, ভাবি জ্ঞান হারালো মাত্রই। আদিব ফোনটা ওভাবে রেখে নিচে বসে চোখের পানি মুছলো। ইমার্জেন্সি ফ্লাইটের টিকিট কাটলো। কল করে সব ব্যবস্থা করে নিল, যাতে মাসখানেক পরে এসেও আবার কাজ শুরু করা যায়। এদিকে হায়াতের মাথায় পানি ঢালছে সকলে, তবু জ্ঞান ফেরে না। হাত পায়ের তালু ঘষতে সকলে। 20 মিনিট পর হায়াত চোখ খুলে কান্না শুরু করলো। আমার বাবা, আব্বু। মিসেস অরোরাকে জড়িয়ে ধরে বলল, আম্মু, আব্বু, আমার আব্বুর কাছে নিয়ে যাও না কেউ প্লিজ। আমার বাবাকে আমি দেখবো। আমার আমার বাবাকে দেখবো, কিছু হবে না তার। হ্যাঁ মা, যাবো তো আমরা, চলো। হায়াত যেন জ্ঞান শূন্য হয়ে পড়েছে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে 2বার হোঁচট খেলো। পা কেটে রক্ত বের হলো। তাতে কোনো হুঁশ নেই। হায়াতের পেছনে সকলে ছুটছে। গাড়ি স্টার্ট করলো রামু কাকা। রাস্তা যেন আর শেষ হয় না। হায়াতকে শান্ত করার চেষ্টা করছে সকলে। হায়াতের মুখে এক বলি, আমার বাবা বেঁচে আছে, আমার বাবার কিচ্ছু হয়নি। সকলের চোখে পানি এসে গেল। হায়াতকে কিভাবে সামলাবে তারা? গাড়িটা এসে থামলো উলাইল। টিনের গেটের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। হায়াত দৌড়ে ভেতরে গেল। হায়াতের চাচা দুয়ারে শুয়ে কাঁদছে। সকলে তাকে সামাল দিচ্ছে। বাড়ির উঠানে হায়াতের মা আলিয়া বেগম আকাশ কাঁপিয়ে কান্না করছে। হায়াতের ছোট্ট ভাই আমার আব্বু কই বলে কান্না করছে। হায়াত দৌড়ে মার কাছে গিয়ে দাপিয়ে কান্না করতে শুরু করলো। ও মামা, মা গো, আমার আব্বা কই? আমার বাজান কই গেল? আল্লাহ, আমার আব্বারে কেন নিল? আমার বাপটা সুখের মুখ দেখি। কে মারলো আমার আব্বুরে? আমার বাবা, আমার বাবা, আমার বাবা, ও বাবা, তুমি কই গেলা? তোমার আফরা কিভাবে থাকবে? হায়াতের মা জ্ঞান হারালো মেয়ের আহাজারিতে। সকলে তাকে ধরাধরি করে আবার মাথায় পানি দিচ্ছে। হায়াতের মাথায় চাপ পড়তে শুরু করলো। সাদা কাফনের পাশে শুয়ে আছেন হায়াতের বাবা। শীতল পানির ধারা বয়ে যাচ্ছে তার নিথর দেহে। কাপা হাতে নিজের ছোট ভাইকে গোসল করাচ্ছে মোতালেব শিকদার। প্রতিটি স্পর্শে বুক ফেটে যাচ্ছে তার। এদিকে হঠাৎ বুকের ভেতর জমে থাকা কান্না আর কষ্টের সব সামলাতে না পেরে হায়াতের নাক দিয়ে টুপটাপ রক্ত ঝরে পড়ল। পানির সাথে মিশে ধুয়ে গেল বাবার নিথর মুখমণ্ডল। মিসেস অরোরা হায়াতকে সামলাচ্ছে। নূপুর নিজের ভাবেই নাকের রক্ত ওনা দিয়ে মুছে দিচ্ছে। হায়াতের বুক ফাটা আর্তনাদ গ্রামের সকলকে কাঁদাচ্ছে। মিস্টার রাকিব চৌধুরী ছেলের বউকে সামলাতে গিয়ে নিজেই চিৎকার করে কেঁদে দিল। আদিবের চাচি মন শক্ত করতে হায়াতকে ধরে বুকে নিলেন। হায়াত, কান্না করলে তোমার বাবা কষ্ট পাবে, তুমি বাবার জন্য দোয়া করো মা। হায়াতের কান্নার বেগ আরো জোরে বাড়ল। আমার বাবা, আমার বাবা, ও আব্বু, দেখো তোমার মেয়ে পড়ছে, কত শুকায় আছে, তুমি তাও কেন চলে গেলা? মেয়েকে একা ফেলে কেন চলে গেলা? হায়াত শেষবারের মতো বাবার মুখের দিকে তাকালো। প্রতিটি রেখা, প্রতিটি নিঃশ্বাস যেন তার অন্তরের সাথে মিলিত হয়ে গভীর বেদনার আভাস দিচ্ছিল। হায়াত তার বাবার মুখে হাত রেখে পাথর গলায় বলল, চইলা গেলা তো আমারে রাইখা, আমারে এখন কে ভালোবাসবো? তুমি গেলাগা বাবা। ও বাবা, চোখ খোলো না প্লিজ, বলো আপরা তোর জন্য চকলেট এনেছি। রাত 9টা হায়াতের বাবা জানাজা সম্পন্ন হলো। হায়াত দাঁড়িয়ে রইল, চোখ ভরা অশ্রু আর হৃদয় ভেঙে যাওয়ার ব্যথায়। শেষ বিদায়ের মুহূর্তটি হৃদয়ে কাঁপুনি ফেলল। কবর দেওয়া হলো। চারপাশে কবরস্থানের শান্তি আর মৃদু বাতাসে মিলিত হয়ে একটা দুঃখময় নিস্তব্ধতা সৃষ্টি করলো।
সারা রাত দুয়ারে বসে কাঁদতে লাগলো হায়াত। নাক বেয়ে রক্ত বের হচ্ছে আর চোখ দিয়ে পানি। পুরো রাত শেষ হলো। সকাল 6টা আদি বাংলাদেশে এসে পৌঁছালো। একটা পরিচিত ভাইয়ের বাইক নিয়ে ওলা ওলা আসলো। টিনের গেট খুলতেই দেখতে পেল সকলে কান্নায় আহাজারিতে ব্যস্ত। আর দুয়ারে বসে বাবার শার্ট বুকে নিয়ে বসে আছে হায়াত। নাকে রক্ত, গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। আদিব কিভাবে সবাইকে সান্ত্বনা দিবে বা হায়াতকে সামলাবে কিছু মাথায় আসছে না। হায়াতকে শক্ত করে বুকে চেপে মাটিতে বসে পড়ল আদিব। হায়াত করুণ চোখে তাকালো আদিবের পানে। আদিবকে পেয়ে মনে হলো দুনিয়া ধরে পেয়ে গেল হায়াত। জোরে জোরে কান্না করে কাঁদছে হায়াত। আদিব হায়াতের মাথায় পিঠে হাত বুলিয়ে বলছে, আমার পাখি, আমার ময়না, আব্বুর সময় হয়েছে তাই আল্লাহর কাছে চলে গেল। তুমি অবুঝ না জান, তুমি কান্না করলে বাবা কষ্ট পাবে। তুমি আব্বুর জন্য দোয়া করবে। আব্বু তোমাকে এভাবে দেখলে তার রুহু যে শান্তি পাবে না। আমি এসে গিয়েছি তো, আমার দুনিয়া কান্না করলে মাথায় চাপ পড়তে স্মৃতি চলে যাবে তোমার। আমি আব্বুর জন্য দোয়া করব। আমার আব্বুর কবরের সামনে বসে আমি কোরআন তেলাওয়াত করব। আব্বু, আব্বু শান্তি পাবে। হ্যাঁ পাখি, আমিও পড়বো, চলো। এই বলে হায়াতের নাকে লেপ্টে থাকা রক্ত মুছে দিল আদিব। দুজনেই মানুষটার কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করলো। আদিব বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। হায়াত মাটি হাত দিয়ে কান্না করছে, নয়তো কবর জড়িয়ে কাঁদছে। এভাবেই সকাল গড়িয়ে সন্ধ্যা হতে লাগলো। হায়াত মনকে স্থির করলো আর কাঁদবে না, তার বাবা কষ্ট পাবে। আদিব হায়াতকে নিয়ে বাড়ি আসলে হায়াতের মা জায়নামাজে বসেই ডুকরে কাঁদছে। মিসেস অরোরা চোখের পানি মুছল।